এই ভিডিওটা আমি সেমিস্টার 2 এর জন্য রেকর্ড করছি। সালমান রুশদির লেখা কমনওয়েলথ লিটারেচার ডাজ নট এক্সিস্ট এই প্রবন্ধটা বোঝাবার জন্য। প্রবন্ধটা শুরু করবার আগে একটু মনে করিয়ে দিই যে এই প্রবন্ধটা আমরা পাচ্ছি ইন্ডিয়ান রাইটিং ইন ইংলিশ পেপারটাতে। তাই এই পেপারটা সম্বন্ধে দু চার কথা বলে নেব এবং তারপরে আমাদের যিনি লেখক, যিনি এই প্রবন্ধটা রচনা করেছেন, সালমান রুশদির সম্বন্ধে কিছু কথা বলবো এবং তারপর আমি প্রবন্ধটার টেক্সট নিয়ে ডিসকাস করব। তো ইন্ডিয়ান রাইটিং ইন ইংলিশ এই পেপারটাতে মূলত তোমাদেরকে যে টেক্সটগুলো পড়ানো হচ্ছে সেগুলো হচ্ছে আধুনিক ভারতবর্ষে আমাদের যারা কবি, সাহিত্যিক, লেখক রয়েছেন তারা ইংরেজি ভাষায় যে বিভিন্ন লেখা রচনা করেছেন সেগুলোকে নিয়ে কম্পাইল করে এই পেপারটা পড়ানো হচ্ছে। তো ইংরেজি ভাষা তোমরা জানো যে আমাদের দেশে কিন্তু খুব পুরনো নয়। যখন ব্রিটিশরা আমাদের দেশে আক্রমণ করে আমাদের দেশকে তাদের অধীনে আনে তখন থেকে ইংরেজি ভাষার প্রচলন আমাদের দেশে শুরু হলো। তবে একদম শুরুর দিকে হয়তো আমরা ইংরেজি ভাষাটা শিখে উঠতে পারিনি, আমরা যারা ভারতীয় ছিলাম তখনও সেরকমভাবে ইংরেজি মাধ্যমের স্কুল কলেজ চালু হয়নি, বা আমাদের যে পাঠশালা ছিল সেগুলোতেও কিন্তু ইংরেজি মাধ্যমে পড়াশুনো করানো হতো না। তারপরে আস্তে আস্তে আমরা দেখছি যে ব্রিটিশাররা কিছু ইংরেজি মাধ্যমের স্কুল কলেজ খোলার ফলে ভারতবর্ষে কিছু ছাত্রছাত্রী ইংরেজিতে পড়াশুনো করতে শিখছে। আমরা এখানে রাজা রামমোহন রায় বা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও এনাদের নাম অবশ্যই করতে হবে আমাদের, কারণ এনারাই কিন্তু ব্রিটিশারদের এক অর্থে বাধ্য করেছিলেন আমাদের দেশের সাধারণ মানুষের জন্য ইংরেজি ভাষার দরজা খুলে দিতে, ইংরেজি শিক্ষার দরজা খুলে দিতে, এবং অপরদিকে এনারা অনুপ্রাণিত করেছিলেন আমাদের সাধারণ পরিবারের ছেলেদেরকে। সেই সময় কিন্তু মেয়েরা কলেজে গিয়ে পড়তো না, তাই বিশেষ করে ছেলেদেরকে যে তারা যত ঘরের থেকে বেরিয়ে এসে এই পাঠশালাগুলোর থেকে বেরিয়ে এসে তারা এই ইংরেজি মিডিয়াম স্কুল এবং কলেজগুলোতে পড়াশুনো করতে পারে। এই স্কুল কলেজগুলোতে পড়াশুনো করার সুবিধা ছিল যে এখানে বিভিন্ন আধুনিক বিষয় শেখানো হতো, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, অঙ্ক, শুধুমাত্র এই যে আধুনিক বিষয়গুলো তার বিষয় শিক্ষা দেওয়া হতো। তাই জন্য আমাদের দেশের ছেলেমেয়েরা বিশ্বের ইতিহাসের বহু ঘটনা বা বিশ্বে বিজ্ঞান কতটা প্রযুক্তিগতভাবে এগিয়ে গেছে সেগুলোর ব্যাপারে জানতে পারলো যখন তারা ইংরেজি শিক্ষার সুবিধা পেল। এর মধ্যে কিছু ছাত্র বা পরবর্তীকালে কিছু ছাত্রী যারা ইংরেজি শিক্ষার সুবিধা পেয়েছিল বাড়ির ভেতর প্রাইভেট টিউটার রেখে, তারা ইংরেজিতে চর্চা করতে লাগলো, তারা ইংরেজিতে গল্প, কবিতা, প্রবন্ধ রচনা করতে লাগলো। প্রথম যারা এই গল্প, কবিতা, প্রবন্ধ রচনা করত তারা কি চেষ্টা করত, তারা ইংরেজদের অনুকরণ করবার চেষ্টা করত। তারা অনুকরণ, বেশিরভাগ লেখা হয় অনুবাদ করে নিত ইংরেজদের লেখা বিখ্যাত কোনো উপন্যাস বা কোনো কবিতাকে একটু সহজ বাংলা ভাষায় বা একটু সহজ ইংরেজি ভাষাতে অনুবাদ করবার চেষ্টা করত। আর তারপরে কিছু কিছু লেখক এখান থেকে অনুপ্রেরণা নিয়ে তারা তাদের দেখানো পথ, ইংরেজদের দেখানো পথ অনুসরণ করে লিখতে শুরু করলেন। তারপর একটা সময় এলো যখন আমাদের ভারতীয় ইংরেজি লেখার মধ্যে একটা দেশাত্মবোধক ভাব ফুটে উঠল, যখন লেখক লেখিকারা আস্তে আস্তে আমাদের দেশের যে গৌরব, আমাদের দেশের যে একটা প্রাচীন সভ্যতা সংস্কৃতি রয়েছে সেটাকে ফুটিয়ে তোলবার চেষ্টা করলেন তাদের ইংরেজি লেখার মাধ্যমে। তাহলে প্রথম দিকের যে ইংরেজি লেখাগুলো ছিল সেগুলো মূলত অনুকরণ করে লেখা হচ্ছিল, কিন্তু এখন যে ইংরেজি লেখাগুলো শুরু করা হলো সেগুলোতে কিন্তু আর অনুকরণ হচ্ছে না, সেখানে ভারতীয়তাটাকে ফুটিয়ে তোলবার চেষ্টা করা হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি লেখক লেখিকারা যেমন সরোজিনী নাইডু, তারা কি করছেন না, তারা আমাদের যে ভারতীয় সভ্যতার যে বিশেষ দিকগুলো রয়েছে, ভারতীয় সভ্যতার যে বিশেষ গুণগুলো রয়েছে সেগুলোকে বিশ্বের চোখে ফুটিয়ে তুলছেন তাদের লেখার মাধ্যমে। তো এই দেশাত্মবোধক সাহিত্য বা আরেক অর্থে তারা হয়তো বিশ্বের মানুষকে জানাচ্ছেন যে কিভাবে ব্রিটিশাররা আমাদের ওপর অত্যাচার করছে, আবার হয়তো কোনো অর্থে ইন্ডিয়ার সাধারণ মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন ইন্ডিয়ারই আরেক প্রান্তের গল্প। যেহেতু ইন্ডিয়াতে বহু রকমের ভাষা বলা হয়, প্রত্যেক প্রান্তে আলাদা আলাদা ভাষা বলা হয়, তাই একজন মানুষ যে দক্ষিণে থাকবে তার পক্ষে পূর্ব ভারতের গল্প জানা কিন্তু অসম্ভব ছিল আগে।
তবে ইংরেজি ভাষার মাধ্যমে যখন একটা কমন ল্যাঙ্গুয়েজ এলো, তখন কিন্তু একজন মহারাষ্ট্রের মানুষ একজন অসমের লেখা কোনো কবি বা সাহিত্যিকের উপন্যাস বা কবিতা পড়তে পারছে। তো এই সুবিধাটাও ইংরেজি সাহিত্যের মাধ্যমে শুরু হয়েছিল। তারপর ভারত স্বাধীন হলো 47 সালে, এবং তারপরে যারা লেখক এলেন তারা আস্তে আস্তে একটা নতুন যুগের সূচনা করলেন, যেটাকে আমরা পোস্ট কলোনিয়াল এজ বলছি। মানে আমরা আস্তে আস্তে চেষ্টা করলাম যে যেটা ভারতীয় ছিল না, যেটা আমাদের ওপর জোর করে ইংরেজরা চাপিয়ে দিয়েছিল, সেই সব চাপানো বিষয়গুলোকে ঝেড়ে ফেলতে আমাদের পিঠ থেকে। কিন্তু সেই সময় আবার কিছু সমস্যাও দেখা গেল, যে ইংরেজরা কিছু স্বভাব যেগুলো আমাদেরকে দিয়ে গেছিলো, যেগুলো আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছিলো, সেই সমস্ত স্বভাবগুলো কিন্তু ঝেড়ে ফেলা সম্পূর্ণভাবে সম্ভব ছিল না। যেমন ধরো আমাদের পরিধান, ভারতবর্ষে আমাদের মূলত পরিধান ছিল পুরুষ মানুষেদের যদি বলি তাহলে ধুতি আর পাঞ্জাবি, বা ধুতি আর চাদর, এবং মহিলারা শাড়ি। যদি উত্তর পূর্ব ভারতের বলি তাহলে সালোয়ার কামিজ। কিন্তু ব্রিটিশাররা আমাদেরকে শার্ট প্যান্ট পরতে শিখিয়েছে, যেটা আমরা দেখলাম যে ট্রেনে বাসে চাপাচাপি করার সময়, দৌড়াদৌড়ি করবার সময় অনেকটাই কিন্তু সুবিধা হয়। তাই জন্য পরিধানটা আমরা ব্রিটিশদের শেখানো কিছুটা রেখে নিলাম। ঠিক তেমনভাবেই সাহিত্যের ক্ষেত্রেও আমরা কিছুটা ব্রিটিশারদের স্টাইলকে ধরে রাখলাম, কিন্তু তার সঙ্গে বেশ অনেকটা আমাদের ভারতীয় স্টাইলের সাহিত্য ব্লেন্ড করে দিলাম, মিশিয়ে দিলাম, একটা নতুন ধরনের সাহিত্য তৈরি করলাম, যেটাকে আমরা ইন্ডিয়ান ইংলিশ লিটারেচার বলছি। এটা লেখা হচ্ছে ইংরেজি ভাষায়, কিন্তু যে ইংরেজি ভাষাটা ব্যবহার করা হচ্ছে বা যেভাবে ব্যবহার করা হচ্ছে সেটা কিন্তু সম্পূর্ণ ভারতীয়। এখানে কিন্তু ভারতীয় শব্দ, হিন্দি বাংলা ভাষাগুলো থেকে নেওয়া শব্দ এবং ইংরেজি শব্দকে পাশাপাশি রাখা হচ্ছে, এবং নতুন শব্দ তৈরি করা হচ্ছে, যে শব্দগুলো এতদিন হয়তো ইংরেজি ভাষায় ছিল না। যেমন আমরা একটা সংস্কৃত থেকে শব্দ আনছি, যেমন অবতার, ইংলিশে বলতে গেলে ওটা এখন অবতার হয়ে গেছে বা অ্যাভটার হয়ে গেছে। ওই শব্দটা এতটাই গুরুত্বপূর্ণ যে আজকে ওটা কিন্তু ইংরেজি অভিধানের মধ্যে, ডিকশনারির মধ্যে প্রবেশ করেছে। এরকমভাবেই বহু ভারতীয় শব্দ কিন্তু আস্তে আস্তে ইংরেজিতে প্রবেশ করতে শুরু করলো, কারণ আমাদের লেখক লেখিকারা তারা ইংরেজির মাধ্যমে আমাদের ভারতীয় সভ্যতাটাকে প্রকাশ করতে শুরু করলেন। তারা একটা খুব গুরুত্বপূর্ণ কাজ করলেন, যে গোটা বিশ্বের দরবারে ভারতের গৌরব গাথাকে প্রকাশ করতে পারলেন, কারণ তারা ইংরেজিতে সাহিত্য রচনা করেছিলেন। যদি তারা তাদের মাতৃভাষায় লিখতেন, হ্যাঁ মাতৃভাষারও লেখার অবশ্যই প্রয়োজন রয়েছে, এবং অনেক লেখক লেখিকা রয়েছেন যারা এখনও তাদের মাতৃভাষায় লেখেন এবং যথেষ্ট জনপ্রিয় তারা। কিন্তু ধরো কোনো লেখক যদি বাংলায় লিখছে, তো তার লেখাটা কিন্তু শুধুমাত্র বাঙালি শ্রোতারা বা বাঙালি পাঠকরাই পড়তে পারবে। আবার যদি কেউ মারাঠি ভাষায় লিখছে, তো শুধুমাত্র যারা মারাঠি পড়তে জানে তারাই কিন্তু সেটা পড়তে পারবে। কিন্তু যদি কোনো লেখক ইংরেজি ভাষায় কোনো একটা গল্প বা কবিতা রচনা করছে, তাহলে সেই কবিতা কিন্তু গোটা ভারতবর্ষের যে কোনো মানুষ পড়তে পারবে। আর শুধু ভারতবর্ষ নয়, গোটা পৃথিবীতে যারা ইংরেজি জানে একটা বিশাল সংখ্যক মানুষ তারা পড়তে পারবে। তো যখন এই রকম লেখকরা, যেমন রাজা রাও, যেমন আর.কে. নারায়ণ বা আমাদের মুল্করাজ আনন্দ, এই ঔপন্যাসিকরা ইংরেজি ভাষায় উপন্যাস রচনা করলেন এবং ভারতের কালচার, ভারতের হেরিটেজ এগুলোকে বর্ণনা করতে শুরু করলেন, তখন বিশ্বের মানুষ ভারতকে নতুনভাবে চিনল এদের লেখার মাধ্যমে। এই সময় একজন লেখকের জন্ম হলো ঠিক 1947 সালে, যিনি পরবর্তীকালে গিয়ে ভারতীয় ইংরেজি সাহিত্যের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রগুলির মধ্যে একজন হিসাবে গণ্য হতে লাগলেন। আমি কথা বলছি সালমান রুশদি। সালমান রুশদি, তার জন্ম হয়েছে ভারতেই। তিনি তার প্রথম জীবন বম্বেতে কাটান। তার কাশ্মীরি পরিবারে জন্ম, কিন্তু তার বেশিরভাগ সময়টা তিনি বম্বেতেই ছোটোবেলাটা কাটিয়েছেন। তাই এই মহারাষ্ট্র এবং বম্বের যে একটা কালচার রয়েছে তার একটা খুব গাঢ় প্রভাব তার জীবনে এসে পড়েছে। পরবর্তীকালে যখন ভারত পার্টিশন হয়, তখন সালমান রুশদির পরিবারের একটা বড় অংশ ভারত থেকে পাকিস্তানে চলে যায়। সালমান রুশদিও গেছিলেন, কিন্তু তার ওখানে মোটেও ভালো লাগেনি। তার একেবারেই মনে হয়েছিল যে সে একটা অন্য জায়গায়, অন্য কালচারের মধ্যে এসে পড়েছে, যেখানে সে অ্যাডজাস্ট করে থাকতে পারছে না। তিনি যখন উপন্যাস রচনা করতে শুরু করেন, তার প্রথম উপন্যাসের নাম ছিল গ্রিমাস, এবং এই উপন্যাসটা খুব একটা এমন কিছু জনপ্রিয়তা পায়নি, খুব বেশি লোকেরা পছন্দ করেনি এটাকে। বিশেষ করে তার যে গল্প বলার ধরনটা একটু কঠিন ছিল,
যে ভাষা, যে শব্দ উনি ব্যবহার করেন, সেগুলোকে নিয়ে তিনি এমনভাবে খেলা করেন যে পাঠকের কাছে সেটা বোঝা একটু মুশকিল হয়ে যায়। কিন্তু এরপর তিনি যে দ্বিতীয় উপন্যাসটি রচনা করলেন, সেটি ওনাকে শুধু ভারতবর্ষেই নয়, গোটা পৃথিবীর দরবারে অত্যন্ত জনপ্রিয় করে তুলল। উপন্যাসটির নাম হচ্ছে মিডনাইটস চিলড্রেন, এবং এই উপন্যাসটির মাধ্যমে তিনি কিছুটা তার নিজের জীবনী, আবার কিছুটা স্বাধীনতার পর ভারতবর্ষের গড়ে ওঠার গল্প প্রকাশ করবার চেষ্টা করলেন। এবং এই অসাধারণ উপন্যাস মিডনাইটস চিলড্রেন যখন প্রকাশিত হলো, সেটা কিন্তু গোটা বিশ্বে একটা আলোড়ন ফেলে দিল। তার মধ্যে ম্যাজিক রয়েছে, তার মধ্যে রিয়ালিটি রয়েছে। আমরা দেখতে পাচ্ছি কোনো একটা চরিত্র আকাশে ভাসছে, কোনো একটা চরিত্র উড়ে একটা দেশে চলে গেল, একটা ঝুড়ির মধ্যে কাউকে ঢোকালো, সে গায়েব হয়ে গেল। আবার তার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ভারতের স্বাধীনতা যুদ্ধ, আমরা দেখতে পাচ্ছি ভারত স্বাধীন হলো, ভারত ভাগ হলো, ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হলো, বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু হলো। মানে ভারতের স্বাধীনতার পর থেকে আগামী 40-50 বছরের যে ইতিহাস, সেটা খুব সুন্দরভাবে এই মিডনাইটস চিলড্রেন উপন্যাসটাতে ফুটিয়ে তোলা হয়েছে। তাই জন্য এই উপন্যাসটি অত্যন্ত জনপ্রিয় হলো। যারা ভালো উপন্যাস লেখেন তাদেরকে বুকার সম্মান দিয়ে সম্মানিত করা হয়, বুকার পুরস্কার দিয়ে তাদের সম্মানিত করা হয়। সলমান রুশদিকে বুকার অফ দ্য বুকার অ্যাওয়ার্ড দেওয়া হলো, মানে শ্রেষ্ঠ বুকার পুরস্কার তাকে দেওয়া হলো। এবং তার লেখা কিন্তু গোটা বিশ্বে ছড়িয়ে গেল, যেটা আমি আগেই বললাম। আর মানুষ জানতে পারলো যে ভারতীয় সাহিত্য কতটা সমৃদ্ধ, ভারতীয় ইংরেজি সাহিত্য যে কোন উচ্চতায় পৌঁছে গেছে। যে ভাষাটা আজ থেকে 200 বছর আগে আমাদের দেশের মানুষ বলতেও পারতো না, আজ সেই ভাষায় উপন্যাস লিখে আমরা বিশ্বের সবচেয়ে বড় পুরস্কারগুলো জয় করে নিয়ে আসতে পারছি। তো সেইটা বিশ্বের দরবারে পৌঁছাবার জন্য কিন্তু একটা খুব বড় যোগদান দিয়েছিলেন সলমান রুশদি। পরবর্তীকালে তিনি আরও অনেকগুলো উপন্যাস লেখেন, প্রায় 14টি তার উপন্যাস রয়েছে। কিন্তু তিনি একটি উপন্যাস লিখেছিলেন যার নাম হচ্ছে স্যাটানিক ভার্সেস। স্যাটানিক ভার্সেস এই উপন্যাসটার জন্য তার কিন্তু জীবনে একটা ঝড় ওঠে। এই উপন্যাসটাতে তিনি ইসলাম ধর্ম এবং ইসলাম ধর্মের যারা ধর্মগুরু রয়েছেন তাদের সম্বন্ধে বেশ কিছু কথা বলেন, যেটা ইসলাম ধর্মাবলম্বীরা পছন্দ করতে পারেনি, তারা ভালো লাগেনি তাদের এই কথাগুলো। তাদের মনে হয়েছে যে তাদের ধর্মকে খাটো করা হয়েছে এই উপন্যাসটাতে, তাদের ধর্মকে বা তাদের পয়গাম্বর মোহাম্মদকে অপমান করার চেষ্টা করেছেন লেখক, যার জন্য এই বইটা স্যাটানিক ভার্সেস বহু দেশে ব্যান করে দেওয়া হয়েছে। আজকে আমাদের দেশেও, ভারতবর্ষেও কিন্তু স্যাটানিক ভার্সেস বইটা ব্যান, আমরা বাজারে চাইলে এটা কিনতে পারবো না। তো পরবর্তীকালে ওনার বিরুদ্ধে একটা ফতোয়া জারি করা হয়। তোমরা জানো যে ইসলামিক ধর্মে এই ফতোয়া জারি করার একটা কালচার রয়েছে, যেখানে একজন মৌলবী, ইসলামিক ধর্মগুরু, তিনি কোনো মানুষের বিরুদ্ধে বা কোনো সংগঠনের বিরুদ্ধে বা কোনো জাতির বিরুদ্ধে কোনো একটা বিরুদ্ধে বা পক্ষে কিছু একটা অর্ডার দেন, এবং ওই অর্ডারটাকে ফতোয়া বলা হয়। তো এখানেও সলমান রুশদির বিরুদ্ধে একটা অর্ডার দেওয়া হলো, একটা ফতোয়া জারি করা হলো যে তাকে দেখবে যেন সঙ্গে সঙ্গে তাকে মেরে দেওয়া হয়। তাকে ইসলাম ধর্ম থেকে ত্যাগ করা হলো, তাকে ধর্মচ্যুত করা হলো, কেননা তিনি ধর্মের বিরুদ্ধে লিখেছেন বলে। তো এটা একটা বিশাল ঝড় তুলল তার জীবনে। তিনি বুঝতে পারলেন যে এইখানে তার থাকা আর চলবে না, তাই তিনি সব কিছু ছেড়ে তার পরিবার নিয়ে চলে গেলেন লন্ডনে। এখনও অবধি তিনি লন্ডনেই বাস করেন। তিনি জীবনে 4 বার বিয়ে করেছিলেন, কিন্তু কোনোটাই সফল হয়নি তার জীবনে, এবং একজন স্ত্রী তার মারা গেছিল ক্যান্সারে, বাকি 3 জনের সাথে তার বিচ্ছেদ হয়ে গেছে। তো তিনি একাই থাকেন, এবং এখনও তিনি লিখে যান, এখনও তিনি উপন্যাস লেখেন, এবং তিনি ফ্রি স্পিচ তাকে ভীষণ সাপোর্ট করে। ফ্রি স্পিচ মানে কথা বলবার অধিকার। তিনি বিশ্বাস করেন যে একজন লেখকের তার যে অভিব্যক্তিটা রয়েছে, তার যে মতামতটা রয়েছে, সেটা প্রকাশ করবার অধিকার তার থাকা উচিত। কেউ তাকে জোর করে বলে দেবে না যে কী নিয়ে সে গল্প লিখবে বা গল্পের মধ্যে কী লিখবে। বিশেষ করে তার একটা ক্ষোভ রয়েছে যে ভারত একটা স্বাধীন দেশ, একটা গণতান্ত্রিক দেশ, এখানে সবার কথা বলবার অধিকার রয়েছে এবং সমানভাবে রয়েছে। কেউ ভালো কথা বলতে পারে, কেউ খারাপ কথা বলতে পারে, কিন্তু কথা বলবার অধিকার তো সবার রয়েছে। তাহলে কেন তার বইটাকে এই দেশেও ব্যান করে দেওয়া হলো? তিনি এখনও অবধি ভারতকে ভুলতে পারেননি। মাঝে মাঝেই তিনি, তার বোন কেঁদে ওঠে তার মাতৃভূমির জন্য। সে আসতে চায় ভারতে, কিন্তু ভারতে আসতে চাইলেই কিন্তু একটা কন্ট্রোভার্সি তৈরি হয়ে যায়।
সেখানে অনেক ঝামেলা হয়, দাঙ্গা হওয়ার একটা ভয় থাকে, যার জন্য তিনি সচরাচর ভারতে ফিরতে পারেন না। কিন্তু ভারতের প্রতি যে ভালোবাসা সেটা এখনও অবধি রয়ে গেছে, যদিও তিনি এখন বিদেশে লিখছেন, কিন্তু তার যে আত্মা ভারতীয় সেটা কিন্তু তিনি বারবার প্রকাশ করেন, এবং এটাও তিনি বারবার দাবি করেন। ঠিক যেমন বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন, তাকেও ভিটেমাটি ছেড়ে পালাতে হয়েছিল এই মৌলবাদীদের চাপে, ঠিক তেমন সালমান রুশদিকেও যে পালাতে হয়েছে, তাই জন্য তিনি বারবার দাবি করেন যে ফ্রিডম অফ এক্সপ্রেশন, মনের কথা বলবার অধিকার যেন প্রত্যেকটি গণতান্ত্রিক দেশে মানুষের কাছে থাকে। যাই হোক, আমি একটা ডিটেলড ইন্ট্রোডাকশান দিলাম ইন্ডিয়ান লিটারেচার এবং তার সাথে সাথে ইন্ডিয়ান ইংলিশ লিটারেচার এবং তার সাথে সালমান রুশদি কোন জায়গায় দাঁড়ান। তারপরেও অনেক কিছু আছে, বলতে গেলে ইন্ডিয়ান ইংলিশ লিটারেচারে একটা লম্বা আরও লেকচারই হয়ে যাবে পুরোপুরি, কিন্তু যেহেতু এখানে আমাকে একটা প্রবন্ধ শুরু করতে হবে, তাই এবার আমি আস্তে আস্তে আমার টপিকে আসছি। টপিকটা হচ্ছে কমনওয়েলথ লিটারেচার ডাজ নট এক্সিস্ট। তাহলে মানেটা দেখি শুনেই বুঝতে পারছো যে কমনওয়েলথ লিটারেচার বলে কিছু হয় না, কিন্তু কমনওয়েলথ লিটারেচার শব্দটার মানেটা কি সেটাও আমাদেরকে প্রথমে বুঝে নিতে হবে। তো কমনওয়েলথ লিটারেচার মানে বোঝবার আগে আমাদের জানতে হবে কমনওয়েলথ মানেটা কি। কমনওয়েলথ মানে হচ্ছে যখন আস্তে আস্তে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ব্রিটিশ সাম্রাজ্য ভেঙে পড়তে চলেছে, একে একে দেশ স্বাধীন হচ্ছে, ভারতবর্ষ স্বাধীন হলো, এবং ভারতবর্ষ শুধু নয়, একই সাথে পাকিস্তান স্বাধীন হয়ে গেল, বাংলাদেশ তখন যদিও বাংলাদেশ হয়নি কিন্তু তবেও পূর্ব পাকিস্তান হিসাবে স্বাধীন হয়েছে। এইরকমভাবে বিভিন্ন দেশ যেখানে ব্রিটেনের রাজত্ব চলতো, ইংল্যান্ডের রাজত্ব চলতো, এক এক করে ইংল্যান্ডের হাত থেকে মুক্তি পাচ্ছে। আফ্রিকার বিভিন্ন দেশ, সাউথ আমেরিকার বিভিন্ন দেশ, এরা আস্তে আস্তে ইংল্যান্ডের হাত থেকে মুক্তি পাচ্ছে। তখন ইংল্যান্ড একটা সিদ্ধান্ত নেয় যে এই যে দেশগুলি রয়েছে সেগুলোকে একটা বন্ধুত্বমূলক সম্পর্কের বন্ধনে বেঁধে রাখা যেতে পারে। এতদিন অবধি একটা রাজনৈতিক, আর্থিক, সামাজিক বন্ধনে বাঁধা ছিল, একটা দাসত্বের বন্ধনে বাঁধা ছিল, কিন্তু এবার দাসত্বের বন্ধন আর থাকবে না, এবার একটা বন্ধুত্বমূলক বন্ধন তৈরি করা হোক। যে দেশগুলো এতদিন অবধি ব্রিটেনের অধীনে ছিল সেই দেশগুলো একে অপরের সঙ্গে হাত ধরে একটা বন্ধুত্বমূলক সম্পর্ক করবে এবং সেই দেশগুলো একে অপরকে সাহায্য করবে উন্নতির পথে এগোবার জন্য। তো এই ধরনের একটা আদর্শ নিয়ে, এই ধরনের একটা চিন্তা নিয়ে কমনওয়েলথের সৃষ্টি করা হলো। কমনওয়েলথ একটা অর্গানাইজেশন, ইট ইজ অ্যান অর্গানাইজেশন অফ দ্য ফর্মার ব্রিটিশ কলোনিজ, মানে যেগুলো আগে ব্রিটেনের কলোনি ছিল সেই কলোনিগুলোকে একসাথে যুক্ত করা হলো এই কমনওয়েলথের প্ল্যাটফর্মে। এখানে আমরা ইন্ডিয়াকেও দেখছি, এখানে আমরা পাকিস্তানকেও দেখছি, আবার এখানে তার সঙ্গে সঙ্গে বহু আফ্রিকান দেশ রয়েছে যেগুলো ব্রিটিশের আন্ডারে ছিল, কানাডাকেও দেখতে পাচ্ছি। তো এরকম ধরনের দেশগুলি যেগুলো এককালে ব্রিটিশের আন্ডারে ছিল সেগুলো, আর তার সঙ্গে ইংল্যান্ড তো রয়েছে, এরা সবাই মিলে একসাথে ব্রিটিশ কমনওয়েলথ তৈরি করছে। এই কমনওয়েলথ দেশগুলোর মধ্যে যারা যারা এটা কিন্তু সম্পূর্ণভাবে একটা অপশনাল চয়েস, মানে জোর করে যে তোমাকে সদস্যতা নিতেই হবে তার কোনো মানে নেই। যদি তুমি চাও তো তুমি নিতে পারো, বা যদি তুমি না চাও তাহলে কমনওয়েলথের সদস্যতা তুমি না নিয়েও থাকতে পারো। তো যদি তোমার একান্ত ইচ্ছা হয় কমনওয়েলথের সদস্য হতে, যে দেশগুলো স্ব-ইচ্ছায় কমনওয়েলথের সদস্য হলো সেই দেশগুলোকে কমনওয়েলথ কান্ট্রিজ বা কমনওয়েলথ নেশনস বলা হলো, এবং সেই দেশে যে ইংরেজি ভাষায় সাহিত্য রচনা করা হলো সেটাকে কমনওয়েলথ লিটারেচার বলা হচ্ছে। সাধারণত এটাকে কমনওয়েলথ লিটারেচার বলে আখ্যান দেওয়া হতো, একটা টার্ম দেওয়া হতো, ব্যাখ্যা করা হতো। কিন্তু আমাদের লেখক সালমান রুশদি বলছেন যে কমনওয়েলথ লিটারেচার বলে কিছু হতে পারে না, কেননা একজন ভারতীয় লেখক যে চিন্তাধারা নিয়ে লিখছেন আর একজন অস্ট্রেলিয়ান লেখক যে চিন্তাধারা নিয়ে লিখছেন সেটা সম্পূর্ণ আলাদা। একজন আফ্রিকান ব্যক্তির মানসিকতা আর একজন ক্যানাডিয়ান ব্যক্তির মানসিকতা এক নয়, তাই এদের সবাইকে এক ছাতার তলায় এনে কমনওয়েলথ রাইটার্স বলা অসম্ভব। প্রত্যেকের নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে, প্রত্যেকের নিজস্ব গুণ রয়েছে, এবং তাদের সেই নিজস্ব গুণটা ফুটিয়ে তোলবার জন্য তাদেরকে ইন্ডিভিজুয়াল স্পেস দেওয়া দরকার, তাদেরকে একটা আলাদা জায়গা দেওয়া দরকার। একটা ছাদের তলায় এনে তাদেরকে ঠুসে একটা ঘরে ঢুকিয়ে দিলে আর সেই ঘরটাকে কমনওয়েলথ রুম বলে বা কমনওয়েলথ লিটারেচার বলে দিলেই হয়ে গেল না।
তো বেসিক্যালি সালমান রুশদি এটা একটা বক্তৃতা দিয়েছিলেন কিছু মানুষের সামনে, পরবর্তীকালে সেটা তিনি একটি প্রবন্ধ হিসাবে লিখে সেটাকে একটা বইতে ছাপান, যে বইটার নাম হচ্ছে ইম্যাজিনারি হোমল্যান্ডস। ইম্যাজিনারি হোমল্যান্ডস, কাল্পনিক দেশের মাটি বলতে পারি আমরা বইটার টাইটেল। সেই ইম্যাজিনারি হোমল্যান্ডসের মধ্যে অনেকগুলি প্রবন্ধ রয়েছে, বিভিন্ন বিষয়ে অনেকগুলি প্রবন্ধ রয়েছে। তার মধ্যে থেকে একটি প্রবন্ধ আমাদের সিলেবাসে দেওয়া হয়েছে, যেটা হচ্ছে কমনওয়েলথ লিটারেচার ডাজ নট এক্সিস্ট। তাহলে আমি বললাম যে কমনওয়েলথ লিটারেচার ডাজ নট এক্সিস্টের মেন থিমটা হচ্ছে যে সালমান রুশদি এক একটা পয়েন্ট দিয়ে দিয়ে বোঝাবার চেষ্টা করছেন, এক একটা লজিক দিয়ে আমাদেরকে ব্যাখ্যা করবার চেষ্টা করছেন যে কমনওয়েলথ লিটারেচার বলে কেন একটা কমন বডি হতে পারে না। এর মধ্যে অনেকগুলো আলাদা আলাদা মানের, আলাদা আলাদা ধরনের সাহিত্য রয়েছে, যেগুলোকে জোর করে এক ছাতার তলায় এনে আমরা কিছুতেই চলতে পারি না। তো এইটা আমার প্রথম ইন্ট্রোডাকশন ভিডিও দিয়ে আমি স্টার্ট করলাম। এরপর আমি আগামী ক্লাসগুলোতে, আগামী লেকচার্সগুলোতে আমি কমনওয়েলথ লিটারেচার ডাজ নট এক্সিস্ট টেক্সটটা পড়বো, আর তার সাথে সাথে আমি টেক্সটটার একটা কপি তোমাদেরকে গ্রুপেও দিয়ে দিচ্ছি।